আগের দিন আমরা সংখ্যা তত্ত্বের প্রথম পার্টটা করে নিয়েছি, যেখানে আমরা বিভিন্ন রকমের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা এই সম্পর্কে তথ্য আমরা জেনে নিয়েছি। আর আজকে আমি তোমাদের বেশ কিছু ধরনের প্রশ্ন তুলেছি, এই সংখ্যা তত্ত্বের উপরে যে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলো তুলেছি। তোমরা যারা অঙ্ক মোটামুটি পারো তোমরা কিন্তু সরাসরি পিডিএফটা তুলে প্র্যাকটিস করে নিতে পারো, আর যারা ম্যাথে দুর্বল তোমরা কিন্তু এক একটা প্রশ্ন ভালো করে বুঝবে। দেখো, সবার প্রথমে তুমি কি করবে, প্রশ্নগুলো একবার ভালো করে পড়ে নেবে সম্পূর্ণটা। কি বলছি দেখো, বলছে যদি এই যে সংখ্যাটি, তা এই সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে গঠিত নতুন সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্কের মধ্যে পার্থক্য কত? দাদা কি আছে সংখ্যাটা? আছে 6 4 5 2 8 5 1 গেল। বলছে প্রতিটি বিজোড় অঙ্ক, অঙ্ক কোনগুলো? এই যে এক একটা, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, তাই না? তা বলছে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করো। করো, দেখো 5-এর সাথে 3 যোগ করলে তুমি বলবা দাদা 8 হয়ে যাচ্ছে। আর বিজোড় কোথায়? এই যে এখানে 5 বিজোড়, 3 যোগ করলে 8, 1 হচ্ছে বিজোড়, 3 যোগ করলে 4 হয়ে গেল। গেল। বলছে এবার প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করো। করো, 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে হয় তোমার 2, 2 থেকে 2 বেরিয়ে গেলে 0, 8-এর থেকে 2 গেলে 6, ব্যাস আমাদের হয়ে গেল। এবার বলছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্কের পার্থক্য। দেখো অঙ্ক কোনটা? এই যে এক একটা অঙ্ক, এর মধ্যে সব থেকে বড় অঙ্ক কত? তুমি বলবা দাদা সব থেকে বড় 8ই দেখতে পাচ্ছি, সে তুমি এটা নাও অথবা এটা নাও, যা খুশি। তা 8 দেখতে পাচ্ছ সব থেকে বড়, আর সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 0। এদের পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগফল। 8 থেকে 0 গেলে 8 আমাদের সঠিক উত্তর, বুঝতে পারলে অপশান এ এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে একটি 2 অঙ্কের সংখ্যা দিয়েছে, তা বলছে সেই অঙ্ক দুটির অঙ্কদ্বয়ের, দুটো অঙ্কের সংখ্যা মানে একক আর দশকের সংখ্যা। তা একক আর দশকের যোগফল হচ্ছে 12। কত? 12। তা বলছে অঙ্ক দুটি বলছে অদল বদল করলে নতুন সংখ্যা আগের সংখ্যা থেকে 36 বেশি হয়ে যায়। অদল বদল বিষয়টা কি আগে সেটা বোঝো। দেখো আমি ধরো বললাম 27 একটা সংখ্যা, একক আর দশক। এবার এটাকে অদল বদল করতে বলছে, মানে দশককে এককের ঘরে, একককে দশকের ঘরে, মানে উল্টে পাল্টে দিতে বলছে। মানে 7টা চলে যাবে এই ঘরে দশকের ঘরে, আর 2টা চলে আসবে এককের ঘরে। মানে 27-এর অদল বদল করলাম, কত হলো? 72 হলো। বিষয়টা বুঝলে? তা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাকে শর্টকাট বলে দিই, তুমি কি করে খুব সহজেই করবে। অপশান দেখো, তোমাকে বিদ্বান হতে হবে না, মানে তুমি পরীক্ষার সময় যেন খুব তাড়াতাড়ি যেন সমাধান করতে পারো, সেইটাই তো, তাই না? সেই জন্য আমি বলবো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি অপশান টেস্ট করবে, নিশ্চয়ই 4টে করে অপশান দেওয়া থাকবে। তাই এখানে দেখো আগেই দেখে নিবা যে অঙ্কদ্বয়ের যোগফল 12। 12 হচ্ছে কি? দেখো 7 5 12 হচ্ছে, এটা 12 হচ্ছে না, এটা হবে না। 75-এর, হ্যাঁ 7 5 12 হচ্ছে, এটা 12 হচ্ছে না, এই দুটো হবে না। মানে অপশান বি সি, বি আর ডি বাদ হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে আমাদের থাকলো এ আর সির মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তাই না? এবার যদি তুমি 57 নাও, দেখো বস কি বলছে, বলছে 57-র সাথে তুমি যদি বলছে যে অদল বদল করলে কি হবে? 75 হয়ে যাবে। তা বলছে যে অঙ্ক দুটি অদল বদল করলে নতুন সংখ্যা আগের সংখ্যার থেকে 36 বেশি। নতুন সংখ্যা অদল বদল করার পরে 75 নতুন হলো, তা 57 থেকে 75 কি 36 বেশি? বলো তো বস। দেখো 57 থেকে কখনোই কিন্তু বেশি নয়, তার মানে এটা ভুল। আর এটা ভুল হলে পরে অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু অপশান সিতে আছে 75। দেখো 75-এর সঙ্গে যদি এটাকে অদল বদল করি হয় 57, কখনোই আগের সংখ্যা মানে পরের সংখ্যাটা অদল বদল করার পরে যেটা পেলাম সেটা কখনো এর থেকে বাড়বে না, কমে তো যাচ্ছে, তাই না? এখানে অপশান ভুল আছে। হ্যাঁ বস একটু দেখে নাও, অপশানটা ভুল আছে। কেমন? অন্য কিছু হয়তো ছিল এখানে, ঠিক আছে? একটু মিস্টেক হয়ে গেছে, দেখে নাও, আমি ঠিক করে দেবো, যখন পিডিএফটা দেবো তখন ঠিক করে নেবো। হয়তো সংখ্যাটা যদি তুমি বলো যে 12, তাই না? তার মানে 4 আর 8 যদি নাও, দেখো 48 যদি অপশানে থাকতো, 48 যদি থাকতো, তাহলে দেখো 48 যদি সংখ্যাটা থাকতো, যদি অদল বদল করি হয় 84, তাই না? অদল বদল করলে হচ্ছে 84। তাহলে দেখো 48-এর থেকে যে অদল বদল করে যেটা পেলাম সেটা কি 36 বেশি? অবশ্যই 36 বেশি। 48-এর সঙ্গে তুমি 36 যোগ করো, দেখবা 84 চলে আসছে। অপশান এখানে সঠিক উত্তর 48 হবে। কেমন? অপশানে মিস্টেক আছে, একটু দেখে নিও। চলো পরের প্রশ্ন। বলছে সর্বশ্রেষ্ঠ 6 অঙ্কের সংখ্যা এবং ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য কত? তা তুমি তো জানোই যে 6 অঙ্কের সর্বশ্রেষ্ঠ বলতে মানে বৃহত্তম সংখ্যা, 6খানা 9 বসে দিবা, কথা 6টা 9, কেমন?
ছটা 9 বসিয়ে দিলে। আর ক্ষুদ্রতম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, মানে একের পেছনে 5টা শূন্য হবে। কটা শূন্য? 5টা শূন্য। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, তুমি বলবা একের পরে 3টে শূন্য হবে। যদি বলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, একের পরে 8টা শূন্য হবে। বিষয়টা বুঝতে পারলে, মানে মোটমাট মিলিয়ে তোমাকে যদি বলে যে 9 অঙ্কের, তাহলে 9খানা ডিজিট রাখতে হবে। এখানে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম, তাই এখানে আমি হচ্ছে টোটালে সবগুলো মিলিয়ে যেন আমাদের 6টা ডিজিট হয়। বিয়োগ করলে পরে সিম্পল সহজ একদম বলে দিবা, এখানে শুধু 8 হবে আর বাকি সব 9 9 9 9 করে হবে। অপশান দেখলেই বলবো অপশান সি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? আমি একটু ভেঙে বলছি এই কারণেই, কারণ তোমরা অনেকে শিখছো, সেই জন্য আমি কিন্তু ভেঙে বলছি, ঠিক আছে? না হলে এসব অঙ্ক কিছুই না তোমাদের অনেকের কাছেই। দেখো বলছে 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে শূন্য সংখ্যা মোট কতবার আসবে? শূন্য সংখ্যাটা মোট কতবার আসবে ভালো করে বোঝো। দেখো 10-এর সময় কিন্তু আমরা একটা শূন্য পাই, ঠিক আবার 20-তে গিয়ে কিন্তু একটা শূন্য পাই। তাহলে তুমি হাতের কর গোনো, বলো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত আমরা 9খানা শূন্য পেয়ে গেছি। আর 100-তে গিয়ে বস আমাদের 2টো শূন্য, তার মানে 9খানা আর 2টো 11খানা, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। বুঝলে? চলো পরের প্রশ্ন। বলছে দুটি পরপর সংখ্যা খুঁজুন যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 বেশি। যেখানে, ভালো করে বোঝো, যেখানে দুটো সংখ্যা খুঁজতে বলছে, যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে প্রথম সংখ্যাটা 5 বেশি। বিষয়টা বুঝতে পারলে? দেখো তো ঠিক হয় নাকি। সঙ্গে সঙ্গে অপশান টেস্ট করবা। 6 দুগুণে 12 হচ্ছে এদিকে, আর এদিকে 7 5 12 হচ্ছে, মানে অপশান একই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝলে না? চলো আমি ভেঙে বলি। 7 আর 6 প্রথম অপশানটা তুলছি আমি, হ্যাঁ। তা বলছে পরপর দুটো সংখ্যা, দেখো 7 6 কিন্তু পরপর সংখ্যা, তাই না? যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, এই যে প্রথম সংখ্যা, তা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 5 বেশি। এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করলে যা হবে তার থেকে প্রথম সংখ্যাটা 5 বেশি। দেখো তো সমান হয় কি না? তাহলে এদিকে 12, এদিকে 7 5 12, মানে এটাই আমাদের অপশনের সঠিক উত্তর। আর কোনোগুলো এরকম হবে না। বিষয়টা বুঝলে? অপশানে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে 50-এর কম মৌলিক সংখ্যা মোট সংখ্যা কত? মানে বলতে চাইছে 50-এর নিচে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। মানে 1 থেকে 50-এর মধ্যে আমরা জানি 15টা মৌলিক সংখ্যা। অপশান বি আমাদের সঠিক উত্তর। বলছে দেখো পরের প্রশ্ন, 11 থেকে 20 পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যার যোগফল এবং 30 থেকে 50 পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যার যোগফলের মধ্যে ধনাত্মক পার্থক্য কত? চলো ভালো করে পড়ে নিবা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। সবার প্রথমে আমরা দেখব 11 থেকে 20-র মধ্যে কতগুলো মৌলিক রয়েছে। বলবা দাদা 11 তো নিজেই একটা মৌলিক সংখ্যা, তারপরে 13 রয়েছে দাদা, তারপরে রয়েছে 17 এবং তারপরে রয়েছে 19। কেমন? তাহলে এগুলো যোগ করো। 10 20 30 40 40 50 50 60 হচ্ছে। কত হচ্ছে এগুলো যোগ করলে? 60 হচ্ছে। গেল। আর 30 থেকে 50-এর মধ্যে কি কি রয়েছে বলো? 30 থেকে 50-এর মধ্যে বলবা 31, আর রয়েছে তোমার হচ্ছে 37, 41 রয়েছে, 43 রয়েছে, আর 47 রয়েছে। ঠিক আছে, এগুলো দেখে নিবা কী করে মৌলিক সংখ্যা বার করতে হয়। বহুত দিন আগেই শিখিয়ে দিয়েছি। 6-এর ঘরের নামতা পড়তে হয়, আগে আর পরেরটা মৌলিক সংখ্যা হয়, কেবলমাত্র 5 আর 7-এর কিছু গুণিতক আসবে, সেটিকে লক্ষ্য রাখতে হবে, তাই না? চলো যোগ করো। দেখো 4 4 8 3 4 12, মানে 120, আর 30 30 60, মানে 180 এদিকে হলো। 180 যোগ 7 আর 3 10, 10 আর 7 17, 18 19, মানে 180-র সঙ্গে 19 যোগ করলে 199 হচ্ছে। তার মানে 199 আর 60। তাই এদের ধনাত্মক পার্থক্য, মানে ধনাত্মক পার্থক্য মানে বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে দিবা, তাই না? তাহলেই তো আমাদের যে বিয়োগফলটা বেরোবে সেটা প্লাসে বেরোবে। বিষয়টা বুঝতে পারলে? প্লাসে বেরোনো মানেই ধনাত্মক। সঙ্গে সঙ্গে বলবা বাদ দিলে কি হচ্ছে? 9 3 1, মানে ও 139 হচ্ছে। অপশান এ। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন। সব ভালো টাইপ রেখেছি, তুমি এইভাবে 100টা দিন আমার সঙ্গে অঙ্কে থাকো না। শুধুমাত্র ডব্লিউবি কেপিগুলোর কথা নয়, রেলওয়ে, গ্রুপ ডি, এসএসসি, জিডি সব তোমার এই এক ক্লাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, মানে এই তোমার যে সিরিজটা আমি করেছি 100 দিনের ম্যাথের জন্য, এটার মধ্যে হয়ে যাবে। দেখো বলছে 200-র কম সর্বশ্রেষ্ঠ মৌলিক সংখ্যা কত? 200-র কম, মানে 200-র থেকে কম সব থেকে কাছের মৌলিক সংখ্যা হচ্ছে 199। মাথায় রাখবে। অপশান এ আমাদের সঠিক উত্তর। দেখো 40 এবং 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা, বলবা 40
দেখো 40-এর পরে রয়েছে 41 হচ্ছে একটা, 43 একটা মৌলিক সংখ্যা, আর হচ্ছে তোমার 47 রয়েছে, 49 তো হবে না, তার মানে এখানে বুঝেই গেছো তিনটে আছে, 4 4 আর 3 4 12 মানে 120, 120 আর 10 130 আর 31, 131 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন হয়তো ভুল আছে, একটু দেখে নিও। চলো পরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি সহপ্রধান কো প্রাইম? দাদা আগের দিন আমরা পড়ে নিয়েছি কো প্রাইম মানে কি। কো প্রাইম মানে এমন দুটো সংখ্যা যাদের গসাগু কি হয়, এক হয়। সঙ্গে সঙ্গে বলবা এটা যেহেতু জোর রয়েছে কখনোই গসাগু এক আসবে না, তাই না। এখানে দেখবা এটাকে কিন্তু 3 দিয়ে যাবে, ঠিক আছে, 3 দিয়ে কিন্তু ভাগ যাবে, এটা কিন্তু হবে না। সঙ্গে সঙ্গে বলবো এটাও 5 শূন্য রয়েছে মানে এটা তো 5 দিয়ে তো যাবেই, এটাও কিন্তু কো প্রাইম হবে না। অপশন গ আমাদের সঠিক উত্তর হতে বাধ্য, এটাই একমাত্র কো প্রাইম অর্থাৎ মানে মৌলিক আর কি, যেখানে যাদের গসাগুগুলো এক হবে। ঠিক আছে, আগের দিন কিন্তু বুঝিয়ে দিয়েছি। পরের প্রশ্ন বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম 2 অঙ্কের মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো 2 অঙ্কের, মাথায় রাখবে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11, তাই না বস? এবার পার্থক্য বলেছে, জাস্ট বিয়োগ করে দাও, সঙ্গে সঙ্গে বলবো কত, 86 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ভালো প্রশ্ন, 100 ফ্যাক্টোরিয়াল, 100 পরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ তো, ওটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়, আগের দিন আমরা কিন্তু বুঝে নিয়েছি। তাই 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে অনুগামী শূন্যের সংখ্যা খোঁজো, মানে 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো শূন্য আসবে শেষে, সেটাই তোমাকে জানতে চাইছে। সঙ্গে সঙ্গে সহজ কৌশল আমি তোমাকে বলে দিচ্ছি, কি করবা, যে সংখ্যা থাকবে সেটাকে 5 দিয়ে ভাঙাবা, 5 দিয়ে ভাঙাবা, বলবা 5 কুড়ি 100, এই 20কে আবার 5 দিয়ে ভাঙাবা, যতক্ষণ না যে 5-এর থেকে ছোট সংখ্যা আসছে ততক্ষণ ভাঙাবা। 4 আসলো, 4 5 20, দেখো 4 কিন্তু 5-এর থেকে ছোট, আর কিন্তু ভাঙানো যাচ্ছে না, যাচ্ছে কি, যাচ্ছে না। এবার অ্যান্সারটা তুমি কিভাবে নিবা, এই বরাবর অ্যান্সার নিবা, কেবলমাত্র যেটাকে ভাঙাচ্ছিলে সেটা বাদ দিয়ে। তাহলে কত হচ্ছে, 20 আর 4 24, 24টি শূন্য আসবে, একদম সহজ জিনিস। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো, বলছে 2-এর পাওয়ারে 10, 5-এর পাওয়ারে 7 আর 10-এর পাওয়ারে 3 সংখ্যাগুলির মধ্যে কয়টি অনুগামী সংখ্যা রয়েছে? সবসময় চেষ্টা করবা যে এটা তো গুণ করলে বড় একটা সংখ্যা হয়ে যাবে, তাই না, যেমন 100-র ক্ষেত্রে আমরা দেখলাম বড় একটা সংখ্যা, তাই এটাও গুণ করলে বড় একটা সংখ্যা হয়ে যাবে। এবার গুণ করে যেটা আসবে তাকে যদি আমরা 5 দিয়ে এরকম করে ভাঙাই, তাহলে পরে সেই ভাঙানোর ফলে যেটা হবে সেগুলো আমরা যোগ করলে পেয়ে যাব, কিন্তু আমরা তো সেটা করতে পারছি না, গুণ করতে গেলে বহুত সময় লেগে যাবে, তাই না। সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখবা যে দাদা এখানে দেখো এখানে 5 আছে 7টি, তাই না, 5 আছে 7টি, আর 10-এর মধ্যে তুমি 10কে বলতে পারো যে 2 গুণ 5, এবার 2 গুণ 5 তার উপরে পাওয়ারে 3 রয়েছে, তাহলে এটা থেকে তুমি এটাও বলতে পারো যে 2-এর পাওয়ারে 3 আর 5-এর পাওয়ারেও 3, বলতে পারো কি পারো না, অবশ্যই বলতে পারো। তাহলে আমাদের 5 নেব, তাহলে 5-এর পাওয়ারে 7 আর এদিকে 5-এর পাওয়ারে 3, তাহলে 7 আর 3 10, অর্থাৎ 10টি শূন্য আসবে। কতগুলো, 10টি। 2 কেন নেব না, কারণ 2 বেশি চলে আসে, বেশিটা আমরা নেব না, অল্পটা নেব, কারণ 2 এখানেই 10টা রয়েছে, আর এখান থেকে এই যে 10-এর মধ্যে থেকে ভেঙে আরও 3টে বেরোচ্ছে, 13 হচ্ছে, তার জন্য আমাদের 2 কিন্তু লাগে না, ঠিক আছে, 5টাই লাগে। বুঝতে পারলে, তাহলে এখানে 10 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান 3। পরের প্রশ্ন দেখো, বলছে 7500-র বিজোড় গুণনীয়কের সংখ্যা বার করতে বলেছে, ভালো প্রশ্ন। সঙ্গে সঙ্গে কি করবা, 7500-কে তুমি ভাঙাবা, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করার মতো করে করবা, 5 দিয়ে ভাঙাও, 5 দিয়ে ভাঙালে বলবা দাদা 15 হচ্ছে, আবার যদি 5 দিয়ে দিয়ে হচ্ছে তোমার কত হচ্ছে, 300 হচ্ছে, আবার 5 দিয়ে দিলে দাদা 60 হচ্ছে, আবার 5 দিয়ে দিলে দাদা 12 হচ্ছে, এবার যদি আমরা 2 দিয়ে দিই কত হচ্ছে বলো, 6 হচ্ছে, আবার 2 দিয়ে দিলে 3 হচ্ছে। তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 2 পেয়েছি 2টো, তাই না, 3 পেয়েছি 1টা, আর 5 পেয়েছি 1 2 3 4টে, তাই না, 5 পেয়েছি 4টে। এবার আমাদের বলেই দিয়েছে যে বিজোড় গুণনীয়কগুলি নাও, তার মানে 2-এর দিকে আমরা তাকাবো না, আমরা নেব বিজোড়গুলো 3 আর 5। তার সঙ্গে সঙ্গে বলবা 3 আছে 1টা, 5 আছে 4টে। এবার সিস্টেমটা কি দেখো, এখানে একটা সূত্র বলতে পারো যে a+1 ইন্টু b+1 ইন্টু c+1 এইভাবে চলে, ঠিক আছে। তাই এখানে আমাদের a+1 আর b+1 নিলেই হয়ে যাবে, কারণ দুটো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পাওয়ারে কত, 1 রয়েছে, এর জায়গায় 1 হবে, পাওয়ারটা কিন্তু নেবে 1 যোগ 1
গুণ দিয়ে এখানে বলবা বি সমান এখানে 4, 4 যোগ 1, অর্থাৎ 4 আর 1 5 আর 1 আর 1 2, তাহলে 5 দুগুণে 10, 10 হবে সঠিক উত্তর। কি বললাম বুঝতে পারলে? শর্টকাটে যদি বলি তাহলে কি করবা, এই পাওয়ারের যেটা বেরোবে না তার সাথে 1 যোগ করে সেগুলো গুণ করে দেবা, তাহলে 1 আর 1 2 হলো, 4 আর 1 5 হলো, তাহলে 5 দুগুণে এগুলো গুণ করে দেবা, 5 দুগুণে 10, 10টি। কেমন? আর 2 নিলাম না এই কারণে, কারণ 2 তো একটা জোড় সংখ্যা, আমাদের শুধু বিজোড় বলেছে, বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8। তা বলছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? সঙ্গে সঙ্গে তুমি বুঝেই গেছো, আমরা অপশনে চলে যাব এইসব অঙ্কের ক্ষেত্রে। দেখো এখানেও 8 আসছে, এখানেও 8 আসছে, এখানেও 8 আসছে, এখানেও 8 আসছে, বেশ ভালো কথা, বেশ ভালো কথা। তা বলছে সংখ্যাটি থেকে, এই যে 4টে সংখ্যার মধ্যে যেটা সঠিক সংখ্যা তার থেকে যদি আমি 18 ঝেড়ে দিই তাহলে বলছে যে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন মানে বুঝেই গেছো যে 35 থেকে যদি 18 ঝেড়ে দিই আমাদের 53 আসতে হবে, তাহলেই সঠিক সংখ্যা হবে। আসে কি? দেখো 35 থেকে যদি 18 তুমি ঝেড়ে দাও কখনোই 53 আসবে না, তাই না? কমে যাবে, তো 35-এর কম হয়ে যাবে, এটা তো হবেই না। 62 থেকে যদি 18 ঝেড়ে দাও তাহলে কি 62কে উল্টে দিলে হয় 26 আর কি, 26 কি আসে? আসে না, এটাও কিন্তু হবে না। আর 44-এর তো কোনো কথাই হবে না, 44 থেকে 18 বাদ দিলে উল্টে দিলে সেই 44ই কিন্তু হচ্ছে না, অর্থাৎ অপশান 4 আমাদের সঠিক উত্তর 53। দেখো সেই সংখ্যাটা হলো কি, সেই সংখ্যাটা হলো 53, যার দেখো মেলাও এক এক করে, যার অঙ্ক দুটির যোগফল 8 এবং যার থেকে 18 যদি ঝেড়ে দিই তাহলে সেটা উল্টে যায় মানে 35 আসে। দেখো আসে নাকি, বাদ দাও, দেখো 13 থেকে 8 গেলে 5, এখানে 1 এসে 2, 5-এর থেকে 2 গেলে 3, 35 আসছে, অর্থাৎ অপশান 4 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল, তাই না? এবং বিয়োগফল ও নয় বস, এটা 3 হবে, ঠিক আছে, 3 হবে। তা বলছে বৃহত্তম সংখ্যাটি কত? সিম্পল ব্যাপার, মাথায় রাখবে, যদি যোগফল আর বিয়োগফল তোমার থাকে আর বৃহত্তম সংখ্যা বার করতে বলে কি করবে, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, সঙ্গে সঙ্গে বড় সংখ্যাটা বেরিয়ে যাবে, বলবা দাদা 16কে 2 দিয়ে ভাগ করলে 8 আমাদের সঠিক উত্তর। যদি ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইতো তাহলে কি করতাম, যোগফল থেকে বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বেরোতো, তাহলে কত হতো, 5 হতো। কিন্তু সেক্ষেত্রে বিষয়টা বুঝতে পারলে? পরের প্রশ্ন বলছে দুটি সংখ্যার যোগফল 27, গুণফল এত, ছোট সংখ্যাটি কত? গুণফল দিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা দেখব এই যে গুণফলটা 182, এটাকে আমাদের কি করতে হবে, ভাঙাতে হবে। ভাঙাও তো দেখি, 2 দিয়ে ভাঙালে হয় কত, 91। দেখো 7 তেরং 91। এবার আমাদের বলেই দিয়েছে যে সংখ্যা দুটির যোগফল 27, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস বলবা দাদা, একটা যদি 13 হয় আর একটা দেখো 7 দুগুণে 14, তাই না? তার মানে এই 14 আর 13 যদি আমি মনে করি যে সংখ্যা দুটো, একটা 14 একটা 13, এদের যোগফল কি 27 আসছে? অবশ্যই 27 আসছে, এবং গুণ করলে তো 182 আসতে বাধ্য, গুণফল 182 আসতে বাধ্য, তাই না? আমরা তো দেখেই নিলাম। তাহলে বুঝেই গেছো যে সংখ্যা দুটো 14 আর 13, ছোটোটা কত, ছোটোটা 13, অপশান 4 আমাদের সঠিক উত্তর। এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে দেখো একদম সেই XY Z ধরে কিন্তু অঙ্ক করলে কিন্তু এখনকার সময় হবে না, তোমাকে কিন্তু শর্টকাট জিনিসও কিন্তু মানে মাথায় রাখতে হবে, শর্টকাট ট্রিক্সগুলো কিন্তু বুঝতে হবে, কেমন? পরের প্রশ্ন দেখো, বলছে কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে এত কম পেল, সংখ্যাটি কত? দেখো ভালো প্রশ্ন, ভালো করে বুঝে নাও কি বলছে। বলছে কোনো একটা সংখ্যা তুমি ধরলে দাদা, সংখ্যাটা হলো n, কি ধরলে, সংখ্যাটা n। এবার সেই সংখ্যার সাথে তোমাকে বলা হয়েছিল তুমি 53 গুণ করো, আর 53 গুণ করলে একটা সঠিক উত্তর আসবে, কিন্তু তুমি কি করেছো, ওই সংখ্যার সাথে 53 দিয়ে গুণ করার পরিবর্তে তুমি 35 দিয়ে গুণ করেছো, আর তার ফলে কি হলো, যে সঠিক উত্তরটা আসার কথা ছিল সেটা আসেনি। কত কম এসেছে দাদা? 1206 কম এসেছে। বিষয়টা বুঝলে? তাহলে এই যে এখানে তুমি বলছো যে দাদা এই যে গুণফলটা 53n, যে গুণফলটা করতে বলা হয়েছিল তুমি তার বদলে 35n করেছো, তাহলে কত মানে গুণফল তুমি কত কম করেছো বলবা? 53 থেকে 35 গেলে 18,
18n কম করেছো, আর যার ফলেই তোমার এই কারণটা বেরিয়ে এসেছে, মানে 1206 কিন্তু কম এসেছে। বিষয়টা বুঝলে? এখান থেকে সরাসরি তুমি n এর মান অর্থাৎ সংখ্যাটা বার করে ফেলতে পারবে। 18 দিয়ে ভাগ করো, বলো 18 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 6 18 কত? 108 হচ্ছে, আর থাকছে 126। হ্যাঁ, 6 18 108 আর 7 18 126, অর্থাৎ 700টি তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? কোনো সমস্যা? চলো পরের প্রশ্ন। বলছে দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে এত আর এত, সংখ্যা দুটির গুণফল কি? ভালো করে বোঝো, দুটি সংখ্যার যোগফল দিয়েছে 240 আর ভাগফল দিয়েছে 4, তা সংখ্যার দুটির গুণফল কত? দেখো সহজ হিসাবে আমি তোমাকে বলি, দেখো দুটো সংখ্যা তুমি ধরলে, একটা ধরলে যে 4x আর একটা ধরলে x, তাহলে এদেরকে যদি তুমি ভাগ করো, ভাগ করা মানেই আমি আর একটু এইভাবে লিখি, দেখো ভাগ করা মানেই তো বাই তলায় লিখা, তলায় লিখলে ভাগ করলেই তো কত বেরিয়েছে? 4 চলে আসছে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে তুমি একটা সংখ্যা ধরলে 4x আর একটা ধরলে x ধরো না, এখানে অপশনে যেতে হবে না, কারণ অপশন যেহেতু সংখ্যাগুলো বড় বড় না, সেই জন্য অপশনে গেলাম না আমরা। কেমন? সোজা হিসাবে যেটা সোজা হবে সেটাই যাব। তাহলে একটা 4x আর একটা x, তাহলে ভাগ করলে 4 চলে আসে, আর যোগ করলে কত আসছে? 4x প্লাস x যোগ করলে ওরা বলছে নাকি সংখ্যা দুটি যোগ করলে 240 আসছে। দেখো করো, তাহলে 5x সমান বলবা দাদা 240, তাহলে x এর মান সরাসরি আমাদের বেরিয়ে যাবে। x সমান তুমি বলবা দাদা কত হবে বলো? 4 5 20 আর 5 40, অর্থাৎ 48। x সমান যদি 48 হয়, x মানে একটা সংখ্যা আর 4x আর একটা সংখ্যা, তাই না? তাহলে একটা সংখ্যা x আর একটা হচ্ছে 4x, তাহলে 4x সমান কত বলো? 4 48 কত হচ্ছে? 4টা 32 2 3 4 4 16 192, তাহলে আর একটা হচ্ছে 192। এবার এদেরকে গুণ করবা, এদেরকে গুণ করলে পরে আমাদের সঠিক উত্তর আসতে বাধ্য। এই গুণটা তুমি একটু করে নিয়ে আমাকে বলো যেখানে কোনটা সঠিক উত্তর আসছে। কেমন? পরের প্রশ্ন দেখো, 1 মিনিট। হ্যাঁ, বলছে যে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? ভালো করে বোঝো, 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলোর সমষ্টি। দেখো তোমাকে আগে জানতে হবে যে 100 থেকে 300-র মধ্যে কতগুলো 11-র গুণিতক পড়ে। তুমি কি করবা? 100কে 11 দিয়ে ভাগ করো, বলবা 11 10কে হয় 110। 11 ভাগ করা বলতে কি, মানে তুমি বুঝে গেছো যে 100 থেকে শুরু করতে বলেছে, মানে 100-র ওপরে গিয়ে, মানে 100-র ঠিক পরেই, 100 আমার কথা শোনো, 100-র ঠিক পরেই 11-র গুণিতক কত? সেটা হচ্ছে 110। 11 10কে 110, তাই না? তার মানে 10-এর পর থেকে শুরু হবে, আর 300কে তুমি ভাগ করবা। 11 দিয়ে 300কে ভাগ করলে বলবা 11 দুগুণি 22, থাকছে হচ্ছে 8 80, মানে 7 11 77, মানে 300-র ঠিক নিচে, 300-র ঠিক নিচে 11-র গুণিতক আছে 27। মানে এইভাবে বুঝতেই পারছো যে 10 11 11 গুণ করে যেটা আসবে সেটাও কিন্তু এই 100 থেকে 300-র মধ্যে পড়ছে। 11 12 গুণ করে যেটা আসবে সেটাও এই 100 থেকে 300-র মধ্যে পড়ছে। 11 15 বা 11 25 পর্যন্ত, 11 26 11 27 পর্যন্ত গুণ করলেও কিন্তু বস এই 100 থেকে 300-র মধ্যেই থাকবে। মোদ্দা কথা আমরা এখানে বুঝে গেলাম যে 10 যোগ 11 যোগ 12 যোগ, এবার যোগ করতে করতে 27 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে এবং তাদেরকে 11 দিয়ে গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাই তো? তাহলে এবার আমাকে বলো যে 10 যোগ 11 যোগ এইভাবে 27 পর্যন্ত কিভাবে যোগ করতে, সিস্টেমটা কি? দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম, প্রথম n সংখ্যক সংখ্যাগুলির সমষ্টি বা যোগফল কি? ধরো বললো 1 থেকে 1 যোগ 2 যোগ 3, এইভাবে ধরো তোমাকে বললো 27 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। সঙ্গে সঙ্গে কি করবা, যে শেষ সংখ্যাটা 27 ইন্টু, মানে n ইন্টু n+1/2, মানে n মানে 27, n+1 n+1 মানে হচ্ছে 27 আর 28/2। মোদ্দা কথা মাথায় রাখবা যে শেষের সংখ্যা যেটা রয়েছে তার সঙ্গে তার পরের সংখ্যা গুণ করে 2 দিয়ে ভাগ। দেখো 14 আর 27 গুণ করলে কত হয় বলো? 270, আর হচ্ছে কত বলো? হচ্ছে তোমার হচ্ছে 108, তাই না? তাহলে এখানে বলবা যে হচ্ছে 8 7 3 378। 378 আমরা কি পেলাম? ভালো করে বোঝো কিন্তু, অঙ্কটা ভালো প্রশ্ন। 1 থেকে 27 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল আমরা পেলাম 378। আমাদের দরকার 10 থেকে 27 পর্যন্ত, তার মানে 1 থেকে 9 আমাদের বাদ দিতে হবে। আর একবার লিখি, 1 থেকে 27 পর্যন্ত পেলাম 378, আর আমাদের দরকার 10 থেকে 27 পর্যন্ত, মানে 9 পর্যন্ত বাদ দিতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে বলবো 1 থেকে 9 পর্যন্ত কত হয় যোগ করলে, সেটা যদি এখান থেকে ঝেড়ে দিই তাহলে তো আমাদের বেরিয়ে যাবে। বুঝতে পারলে আমার কথা? তাহলে 9 গুণ 10 ইন্টু 2 কত হয় বলো? 5 9 45, 45 ঝেড়ে দাও। 45 ঝেড়ে দিলে বলবা কত হয় বলো? 333। এই 333 হয়ে গেল আমাদের সঠিক কি উত্তর নয়, সঠিক হলো যে
11 যোগ 12 যোগ এইভাবে 27 পর্যন্ত যোগ করলে 333 হয়। তার সঙ্গে 11 গুণ করো, 11 গুণ করা মানে এক ঘর ছেড়ে দিয়ে আরেকবার লিখে যোগ করে দেওয়া। সঙ্গে সঙ্গে বলো 3 6 6 3, দেখো 3 6 6 3 আছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বুঝলে অঙ্কটা? ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, না বুঝলে আমাকে কমেন্ট করবা। দেখো বলছে এই যে কতগুলো 4টে অঙ্ক রয়েছে, তাই এই 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। সিম্পল ব্যাপার, মানে এই 4টে ডিজিট দিয়ে তুমি সব থেকে বড় কত বানাতে পারো? 7500ই বানাতে পারো সব থেকে। আর সব থেকে ছোটো কত বানাতে পারো? তুমি 0057 বানাতে পারো। এটা কি ঠিক? এটা কিন্তু একদম ঠিক নয়, এটা কিন্তু একদম ঠিক নয়। বিষয়টা বুঝতে পারলে? তাহলে কিন্তু এটা 4 অঙ্কের থাকলো না, দুটো শূন্য আগে বসিয়েছো মানে 2 অঙ্কের হয়ে গেল। তাহলে কি করবা তুমি? তাহলে এখানে কি করতে হবে? 5টাকে মানে ছোট সংখ্যা একটা আগে আনতে হবে, 5007 করতে হবে। কেমন? চলো এবার বিয়োগ করো। বিয়োগ করলে সঙ্গে সঙ্গে বলবা এখানে হচ্ছে কত বলো? বিয়োগই তো বলেছে নাকি? এটা 8 হলো কি করে? 8 না, সরি বস, এটা 0 হবে। হ্যাঁ, মানে লেখাটা মনে হচ্ছিল 8। তাহলে 0 থেকে এখানে 3 হচ্ছে, আর এদিকে আসছে তোমার কত বলো? 9 হচ্ছে। এখানে হচ্ছে তোমার 1 এসে 4 হলো, আর এদিকে হচ্ছে তোমার 2 হলো, মানে 24 93 আছে কি? অপশান একেই রয়েছে 24 93। বুঝতে পারছো আমার কথা? চলো পরের প্রশ্ন বলছে দেখো, বলছে একটি সংখ্যাকে বলছে দেখো একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, যোগফলটিকে 3 গুণ করা হলে তা হয় 75। বিষয়টা ভালো করে বোঝো, ভালো প্রশ্ন। কি বলছে দেখো, বলছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে, একটি সংখ্যা আমরা ধরে নিই, এখানে এক্স একটা ধরে নিলাম, একটি সংখ্যা এক্স, এবার সংখ্যাটাকে দ্বিগুণ করা হলো মানে 2x হলো। 2x করে নেওয়ার পরে আবার 9 যোগ করলাম, বেশ ভালো কথা, 9 যোগ করলাম। এবার এই যোগফলটিকে, এটা তো যোগফল, ওই যোগফলটিকে 3 গুণ করলাম, করলে নাকি তা 75 হয়, মানে এটা নাকি 75-এর সমান হয়। বলতে পারি? অবশ্যই বলতে পারি। ব্যাস, এবার এক্স এর মান বার করলেই তো তোমার সংখ্যা চলে আসলো। এমন কি, তাই না? 25 হচ্ছে, তাহলে 2x সমান বলবা 9টা ওদিকে গিয়ে তোমার কত হবে বলো? 9 25 থেকে 9 গেলে হচ্ছে 16 দাদা। তাহলে পরেই আমরা পেয়ে গেলাম এক্স এর মান 8। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বুঝলে? পরের প্রশ্ন দেখো, বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 121 পাওয়া যায়। তা বলছে সংখ্যাটির অঙ্ক দুটির মধ্যেকার পার্থক্য 3, সংখ্যাটি কত? ভালো করে বোঝো। আগে বলেই দিয়েছে যে সংখ্যা দুটির মধ্যেকার অঙ্ক দুটির পার্থক্য হচ্ছে 3। দেখো তো বস, 8 5 পার্থক্য 3 আসছে কি না? আসছে। আর এখানে দেখো মানে দশমিকের অঙ্ক থেকে এককের অঙ্কটা বড়, তার মানে এইটুকু দেখে কিন্তু তুমি বলবা তাহলে আমাদের অপশান 2 হবে না, কারণ দশকের অঙ্কটা বড় নয়, ছোট আছে, এটা হবে না। এখানে দেখো এদের পার্থক্য 3 আসছে কি? হ্যাঁ, এটা কিন্তু 3 আসছে, এটা হতে পারে, এটা হবে না, মানে 85 আর 74-এর মধ্যে যে কোনো একটা হবে। বুঝতে পারলে? এইটুকু তো তুমি প্রথমেই ছাঁটাই করে দিলা, এই দুটো তো প্রথমেই ছাঁটাই করে দিলা, এই শুধুমাত্র পার্থক্য 3 দেখে আর এইটুকু দেখে, তাই না? এবার চলো ওরা কি বলছে। ধরো আমি ধরলাম যে 85 উত্তর, যদি না হয় তাহলে আমাদের নিঃসন্দেহে তুমি 3 অ্যান্সার মেরে দিবা। 85 যদি আমরা নিই, আমরা মনে করলাম সংখ্যাটি 85, তাহলে বলছে যদি সেটাকে স্থান পরিবর্তন করো, উল্টে দাও, উল্টে দিলে কত হয়? উল্টে দিলে পরে 58 হয়ে যায়। এবার এই যে উল্টে দিলাম, আগে যে সংখ্যাটা সেই সংখ্যার উল্টে দিয়ে যেটা পেলাম, এদের যোগফল নাকি 121 আসে কি? 8 5 13 3 এককের ঘরে। বুঝতেই পারছো কখনোই 121 হবে না, অর্থাৎ অপশান 3 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। 2 সেকেন্ডের অঙ্ক, কিছুই না। বিষয়টা বুঝলে? এবার তুমি যদি দেখো চেক করতে চাও তো চেক করো, দেখো 74 উল্টে দিলে 47, যোগ করলে দেখো 121 চলে আসছে, আর এদের পার্থক্য কিন্তু 3। বিষয়টা বুঝলে? 74 আমাদের সঠিক উত্তর। চলো 24-এর প্রশ্ন কি বলছে। বলছে যে একটি 2 অঙ্কের সংখ্যা এমন যাতে তার অঙ্কগুলির গুণফল 8, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? ভালো করে বোঝো। বলছে একটা 2 অঙ্কের সংখ্যা, তাই না? একটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে যার অঙ্কগুলির গুণফল 8। দেখো তো বস, অপশন যদি 1 দেখো, 4 দুগুণি 8 হয়, 8 অক্ষে 8 হয়, 8 অক্ষে 8 হয়, 3 দুগুণি 6 8 হয় না, অপশন 4 বেরিয়ে গেল, মানে 1 2 3-এর মধ্যে আমাদের একটা কিছু উত্তর হবেই, তাই না? তা এবার বলছে যে সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান বিনিময় করে। ধরলাম প্রথম অপশনটাকে টেনে নিয়ে আসলাম 24, চলো এর সাথে 18 যোগ করো, যোগ করলে 24-এর স্থান বিনিময় 42। দেখো তো 42 আসে কি না?
দেখো 8 4 12 2 হাতে আমার 1, অবশ্যই অপশান 1ই আমাদের মানে ঢিল লেগে গেল, তাই না? তাহলে অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে বিষয়টা? চলো পরের প্রশ্ন দেখো। বলছে 25 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। বেশ ভালো কথা। তা বলছে বাকি পাতাগুলোর নাম্বারের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কী কী? ভালো করে বোঝো দাদা। 20খানা পৃষ্ঠার একটা বই রয়েছে, তাহলে বইয়ের পৃষ্ঠায় কেমন থাকে, মানে কেমন করে লেখা থাকে? প্রথম পৃষ্ঠায় 1, 2 নম্বর পৃষ্ঠায় 2, 3 নম্বর পৃষ্ঠায় 3 লেখা থাকবে, 4 নম্বর পৃষ্ঠা 4 লেখা থাকবে, 5 6 7 8 করে এইভাবে 20টা পৃষ্ঠা 20 পর্যন্ত লেখা থাকবে, তাই না বস? এবার এর মধ্যে থেকে একটা পৃষ্ঠা হারিয়ে গেছে, একটা পেজ হারিয়ে যাওয়া মানেই তো এপাশ ওপাশ মিলিয়ে মানে দুটো সংখ্যা মিসিং, বিষয়টা বুঝলে? তা ওই হারিয়ে যাওয়ার কারণে নাম্বারের সমষ্টি, এই নাম্বারগুলোর সমষ্টি নাকি 195 হচ্ছে। তুমি আমায় একটা জিনিস বলো, একটু আগে আমরা দেখলাম যে যদি বলে 1 থেকে এত পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? দেখো তুমি আগে দেখো যে 20টা পাতা তো ছিল, তা 20টা পাতা মোট সংখ্যাগুলোর যোগ কত হয়? যোগ করলে পড়বা যে 20 আছে তো, তাহলে 20 × 21/2, তাহলে n × n+1/2, সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি। কাটলে 10, মানে 21 10কে 210, মানে যদি কোনো পাতা পৃষ্ঠা যদি না হারাতো তাহলে 210 হতো সমস্ত সংখ্যা, 20টা পৃষ্ঠারই নাম্বারগুলোর যোগফল 210 হতো। কিন্তু দাদা 210 মানে হতো, কিন্তু 210 তো নেই, 195 আছে। তাহলে কত কম আছে? তুমি বলবা দাদা কম আছে তোমার হচ্ছে এখানে 5, আর এদিকে হচ্ছে 1, 15 কম আছে। তাহলে দুটো পৃষ্ঠা বলেছে পাতা, দেখো দুটি নাম্বার হারিয়ে গেছে। একটি পাতা হারিয়ে যাওয়া মানে একটি পাতার এপিটুপি দুটো নাম্বার থাকে, তাহলে দুটো নাম্বার তো আর একটা তো 4 একটা তো 7 হবে না, দুটো নাম্বার পরপরই হবে। তুমি দেখো যে কোনো একটা পৃষ্ঠা নাও, একটা পৃষ্ঠার এপিটে যদি 5 হয় ওপিটে 6 হতে বাধ্য, পরপরই থাকি কিন্তু, তাই না বস? তাহলে তুমি বলবা যে এই 15কে এমন দুটো ভাঙতে হবে যেন পরপর আসে। সঙ্গে সঙ্গে বলবা যে দাদা 6 6 7 আর 8, 7, বুঝতে পারলে? 7 আর 8 নামক একটা পেজ মানে পাতা হারিয়ে গেছে, যার এক পৃষ্ঠায় লেখা রয়েছে 7 আর এক পৃষ্ঠায় লেখা রয়েছে 8। তাহলে 7 আর 8ই তো 15, আমার কথা বুঝলে? তাছাড়া 9 10 হবে না, এই 5 আর 6 হবে না, 11 12 হবে না, বুঝলে? অপশান 2 সঠিক উত্তর। এই ছিল তোমাদের 25টা প্রশ্ন, নাম্বার সিস্টেম দেখে নিলাম। এখনও এর উপরে বেশ আরও অনেক কিছু প্রশ্ন আছে, কিন্তু সেগুলো আমরা আস্তে আস্তে করে নেবো। 100টা দিন সময় রয়েছে, এর মধ্যে আমি তোমাদের একদম ধুচ্ছে করিয়ে দেবো, কোনো চাপ নিবা না, শুধু আমার সঙ্গে জুড়ে থেকে কন্টিনিউ ক্লাসগুলো করে নিও। কেমন? ভালো লাগলে মানে কি বলবো, একটা লাইক করে দিও। রাখছি, সবাই ভালো থেকো, জয় হিন্দ।